মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্সে কিভাবে অ্যান্সার গুলোকে লিখলে তোমরা তোমাদের মার্কসটাকে আরো বাড়াতে পারবে। অনেকের মনে হয় যে খাতা সাজানোর জন্য কোনো এক্সট্রা নাম্বার থাকে, কিন্তু প্রথমেই আমি এটা বলে দিতে চাইছি, খাতা সাজানোর জন্য কোনো এক্সট্রা মার্কস তুমি পাবে না। কিন্তু হ্যাঁ, তুমি যে মার্কসটা পাওয়ার কথা তোমার, তুমি সেটাকে বাড়াতে পারবে। কারণ একটা কথা তুমি মনে রাখবে সব সময়, যে টিচার তোমার খাতা চেক করবেন, তুমি তার যত সুবিধা করবে, তিনিও তোমার মার্কসের তোমার তত সুবিধা করবে। এটা তোমরা মাথায় রেখে চলবে। তাই বলছি যে আজকের ভিডিওটাকে পুরোপুরি কন্টিনিউ করো। ফিজিক্যাল সায়েন্সে তোমার অ্যান্সার লেখা নিয়ে যত প্রবলেম আছে আমি কিন্তু সব এখানে কভার করে দেবো, সব বলে দেবো যে কিভাবে অ্যান্সার লিখতে হবে। এবার ওটা অ্যাপ্লাই কিন্তু তোমাকে করতে হবে। এবার তুমি যদি ঠিক করে না করো, তখন তো আমি বলতে পারবো না। আমি আসছি যে কিভাবে তোমরা মার্জিন দেবে। দেখো, মার্জিন তোমরা যে কোনো ইচ্ছা ভাবে দিতে পারো। তোমরা চাইলে খাতাটাকে ভাঁজ করেও মার্জিন গুলোকে দিতে পারো, কিন্তু প্রথমে আমি বলছি যে দেখো, মার্জিনের জন্য কিন্তু তোমাকে একটা টাইম দেওয়া হবে। অন্তত তুমি এই উপরেরটা আর এই দিকের সাইড, এই দুই সাইডের মার্জিনটা কিন্তু অবশ্যই দেবে। ঠিক আছে, এই দিকের মার্জিনটা না দিলেও চলবে। এদিকটা তুমি একটা কাজ করতে পারো যে একটু গ্যাপ রেখে লিখবে। মানে মার্জিনটা দেখো যেভাবে টানা আছে ওই বরাবর তুমি লিখবে, তার বাইরে তুমি যাবে না। কেন মার্জিন টানতে বলে জানো? কারণটা হয়েছে, মাধ্যমিকের খাতা যখন তোমাদের পরীক্ষা হয়ে যায়, দীর্ঘদিন ধরে বস্তা বন্দি থাকে, বাঁধা অবস্থায় থাকে। ওই অবস্থায় খাতাগুলো এদিক ওদিক যায় চেক করার জন্য। মানে তুমি মনে করো যে তুমি কলকাতার দিকে থাকো, কলকাতায় তুমি কোনো স্কুল থেকে তুমি মাধ্যমিক দিচ্ছ, তো তোমার খাতা হয়তো দেখবে অন্য একটা তোমার ডিস্ট্রিক্টে যাবে, ঠিক আছে, অন্য একটা জেলাতে তোমার অন্য একজন শিক্ষক অন্য স্কুলে তোমার খাতা চেক করবেন, তার কাছে খাতাগুলো সব যাবে, কিন্তু খাতাগুলো যে বন্দি বস্তা বন্দি হয়ে যায়, অনেক সময় কি হয়, একটু ছিঁড়ে যেতে পারে, সাইড দিয়ে হয়তো একটু ছিঁড়ে গেল। এবার তুমি যদি ওখানে কোনো অ্যান্সার লিখে থাকো, তো সেটাও তো বাদ চলে যাবে। তাই একটু গ্যাপ রেখে তোমরা লেখার চেষ্টা করবে। এই সাইডেরটা গ্যাপ, আর নিচের দিকে খাতা যে নিচের দিকটা থাকবে, নিচের দিকটাও একটু গ্যাপ রাখবে। এবার আমি আসছি অ্যান্সার কি করে লিখতে হয়। এমসিকিউ ভিএসএ কিউ দিয়ে প্রথমে শুরু করছি। অন্য অন্য সাবজেক্টের এমসিকিউ কি করে লিখতে হয় তোমরা জানো। যেমনি জীবন বিজ্ঞানের পুরো পূর্ণ বাক্যে এমসিকিউ লিখতে হয়, মানে কোশ্চেনটা পুরোপুরি লিখে কোনটা কারেক্ট অপশন সেটা তুমি লিখবে দাগ নাম্বার দিয়ে। কিন্তু ভৌত বিজ্ঞানে কি হয়, ফিজিক্যাল সায়েন্সে এমসিকিউ কি করে লিখতে হয় ছেলেমেয়েরা বুঝতে পারে না, কারণ ওখানে থিওরিও আছে, আবার ওখানে অঙ্কও আছে। তো আমরা কিভাবে এমসিকিউ গুলোকে লিখবো? প্রথমে আমি বলছি, থিওরির ক্ষেত্রে তুমি কি করবে। মনে করো যে প্রথম প্রশ্ন তোমাকে দিয়েছে এইটা, ঠিক আছে, প্রথম প্রশ্নে তোমাকে দিয়েছে মনে করো যে ভরহীন কণা কোনটি, তাহলে অপশন কোনটা হবে? এটা অপশন সি, গামা কণা। কারণ আমরা জানি যে গামা কণার ভর সংখ্যা আর প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাহলে অপশন সি অ্যান্সার। এবার আমি কি করব, আমি প্রথমে বিভাগ লিখবো, বিভাগ ক না খ, বিভাগ লিখলাম। লিখে শুধু দাগ নাম্বারটা দেবে, অপশনটা লিখবে, আর অপশনের সাথে যেটা অ্যান্সার, মানে অপশনের পাশে কি আছে দেখো, অপশন সি গামা, এটা গোটাটা তুমি লিখবে। এটা ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে, আর বাংলা ইতিহাস ভূগোলের ক্ষেত্রেও সেম। এবার তোমার প্রশ্ন আসবে যে আমি অঙ্কতে দাদা কি করব। অঙ্কতে আমি দুটো প্রসেস বলছি, তুমি দুটো প্রসেসে যে কোনো একটা করতে পারো। এক নাম্বার হয়েছে, প্রথমে তুমি এই যে মনে করো যে এই অঙ্কটা দিয়েছে যে একের দাগের 10 নম্বর প্রশ্ন, তাহলে তুমি প্রথমে দাগ নাম্বারটা দেবে। দাগ নাম্বারটা দেওয়ার পর তুমি অঙ্কটা করবে। মনে করো যে এই অঙ্কটা তোমাকে দেওয়া আছে যে 240 ভোল্ট 100 ওয়াট রেটিং যুক্ত কোনো বাল্বের ফিলামেন্টের রোধ। আমরা জানি ফর্মুলাটা যে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, তাহলে আর সমান কি পাচ্ছি আমরা, ভি স্কোয়ার বাই পি। আমি ভ্যালু গুলো বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করে আমার যে আর এর মানটা যেটা বেরোলো সেটা লিখবো। তারপর আমরা অপশন চেক করবো, এই যে এটা অপশন ডি তে আছে, পাশে ব্র্যাকেটে অপশন ডি লিখে দেবো, আর নিচে একটা এইভাবে লাইন টেনে দেবো। আর তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি ডাইরেক্ট এইভাবে অপশন ডি লিখে দিতে পারো, যদি তুমি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারো তো। আর নাহলে আমি আরেকটা কথা তোমায় বলতে পারি, কারণ কারণ ফিজিক্যাল সায়েন্স বলো কিংবা অঙ্ক বলো, এমসিকিউর ক্ষেত্রে কারেক্ট অপশনটা চুজ করলেই তুমি মার্কস পাচ্ছ। তোমাকে ওখানে কোনো ক্যালকুলেশন করে দেখাতে লাগে না, ওখানে ক্যালকুলেশনের জন্য তোমার কোনো মার্কসই পাওয়া যায় না। মনে করো যে কেউ এটা ক্যালকুলেশন করে দেখাচ্ছে, এবার এখানটা মনে করো কেউ ভুল করলো, মনে করো এখানটা কেউ ভুল করলো, এবার ও এমসিকিউ তে কি করলো, এমসিকিউ তে কিন্তু কারেক্ট অ্যান্সারটাই করে এলো, তখন কিন্তু এটাকেই দেখা হয়, তখন এমসিকিউর কারেক্ট অপশনটাকে দেখা হয়। ও কি করলো, এখানটা ভুল করেছে, এটা কেউ দেখবে না, কারণ এমসিকিউ তে মার্কস তখনই পাওয়া যায় যখন তুমি কারেক্ট অপশনটা লিখবে। এটাও তুমি মাথায় রেখে চলো। তো তুমি এমনিও করতে পারো, আর এমনি করলে আমি বলবো সবচেয়ে বেস্ট। খালি কি করতে হবে, তুমি পেন্সিল রাখবে তোমার কাছে, রাফে পেন্সিলে ছোট ছোট করে, তুমি যাতে বুঝতে পারো তুমি নিজে লিখছো, তুমি নিজে ক্যালকুলেশন করছো, রাফ ক্যালকুলেশন, সেইভাবে তুমি হালকা হালকা করে ক্যালকুলেশনটা করবে।
ফর্মুলা বসিয়ে ক্যালকুলেশন করবে, করে অ্যান্সারটা বার করবে, অপশন লিখবে, অ্যান্সার লিখবে, তারপর ওটা রবার দিয়ে ইরেজ করে দেবে। এমন ভাবে লিখবে না যেটা ওটা মুছা যাবে না, সেরকম করবে না, হালকা হালকা করে লিখবে। এটা বেস্ট মেথড, কারণ এমসিকিউতে কিন্তু অঙ্ক করে দেখাতে লাগে না। তাই আমার মনে হয় এটা বেস্ট মেথড। এইভাবে করলে অঙ্ক ভুলও হবে না, প্লাস তোমার ইয়েগুলো করা হয়ে যাবে। আর হ্যাঁ, প্রত্যেকটা এমসিকিউ তুমি পরপর লেখার চেষ্টা করবে, ঠিক আছে? 1 এই যেইভাবে লিখবে 1.1, 1.2, 1.3, 1.4 এভাবে তুমি পরপর লেখার চেষ্টা করবে, একটু ফাঁক ফাঁক করে রেখে, যাতে যে টিচার তোমার খাতা চেক করছেন তিনি যেন স্পষ্ট তোমার লেখাগুলো পড়তে পারেন যে তুমি কি লিখছো। অনেকে বলে হ্যান্ড রাইটিং ভালো করতে, খুব ভালো করতে, কিন্তু সেটা নয়। হ্যান্ড রাইটিং যেন তোমার পড়ে বোঝা যায়, তুমি এক একটা শব্দ লিখেছো সেগুলো যেন পড়ে বোঝা যায় যে তুমি কি বলতে চাইছো, তুমি কি লিখেছো, ব্যাস, তাহলে তুমি ফুল মার্কস পাবে। আর যে এমসিকিউ গুলো পারবে না সেগুলো জায়গা রাখবে, জায়গা ছেড়ে রাখবে। এই না যে তুমি 1.1 আগে করলে তারপর তুমি চলে গেলে 1.5, এমনি করবে না। 1.1, 1.2 গ্যাপ রেখে রেখে জায়গা রাখবে শুধু অপশন লেখার জন্য, ব্যাস। তারপর যখন তোমার অপশনটা পড়ে তুমি ভাববে যে কোনটা কারেক্ট অপশন হতে পারে। যদি কিছু না বুঝতে পারো তাহলে ওই ওই তুক্কা মেরেই আসবে, কিন্তু ওটা জায়গা ছেড়ে আসবে, আর ওটা লাইন বাই লাইন রাখার চেষ্টা করবে। কোশ্চেনটা যেন সিরিজ ওয়াইজ থাকে, এমনি করবে না যে আগে 1 ঢুকে গেল, আগে 5 ঢুকে গেল, তারপর 1.10 এ চলে গেলে, তুমি এমনি করবে না। পরপর রাখার চেষ্টা করবে, এমসিকিউ হোক বা বড় কোশ্চেন হোক, পরপর করার চেষ্টা করবে। হ্যাঁ, এবার কোনো ক্ষেত্রে বড় কোশ্চেনের ক্ষেত্রে হতে পারে এটা যে কোনো ক্ষেত্রে তোমার একদমই মনে আসছে না যে কি অ্যান্সার হবে, বা কোনো কঠিন অঙ্ক চলে এসেছে তুমি বুঝতে পারছো না, সেই ক্ষেত্রে তুমি ওটা পরে করতে পারো। কিন্তু হ্যাঁ, ওই বিভাগেরই পরে করবে। মানে তুমি এমনি করবে না যে তুমি গ্রুপ বি এর অ্যান্সার করলে আবার গ্রুপ বি এর মধ্যে তুমি গ্রুপ সি এর অ্যান্সার করে দিলে, কিংবা তুমি গ্রুপ সি পরপর করলে, গ্রুপ ডি করছো, গ্রুপ ডি এর মাঝে গ্রুপ সি ঢুকে গেল, এমনি করবে না। তুমি যে যে গ্রুপটা তুমি শুরু করবে, যে বিভাগটা তুমি শুরু করবে, সেই বিভাগের কোশ্চেন গুলোকে সবগুলোকে করবে। আর এবার একটা ইম্পর্টেন্ট কথা বলবো, মনে করো যে তোমার একটা গ্রুপ হয়ে গেল, মনে করো যে তোমার এই এমসিকিউ গুলো হয়ে গেল, বিভাগ খ, বিভাগ ক তোমার হয়ে গেল। এবার তুমি কি করবে, যখন তুমি নতুন গ্রুপ বি যখন তুমি শুরু করবে, তো তুমি 3 আঙ্গুলের মতো জায়গা ছেড়ে রাখবে, 3-4 আঙ্গুল জায়গা ছেড়ে রাখবে। কেন বলছি 3-4 আঙ্গুল জায়গা ছেড়ে, মানে এতটা মতো স্পেস ছেড়ে, তারপর তুমি এখানটা লিখবে বিভাগ খ, দিয়ে তুমি অ্যান্সার লেখা শুরু করবে। কেন এটা আমি বললাম, কারণ ওই জায়গাটাতে তোমার মার্কস বসানো হবে, যে তুমি এত নম্বর দাগে কত মার্কস পেয়েছো, 2.1 এ তুমি কত পেয়েছো, 2.2 তে তুমি কত পেয়েছো, এইভাবে হয়ে ওটা টোটাল মার্কসটা স্যার টেবিল আকারে ওখানটা বসান। ঠিক আছে, যে যে শিক্ষক তোমার খাতা চেক করবেন তিনি ওটাকে টেবিল ফরম্যাটে ওখানে মার্কস গুলোকে বসাবেন, তাই তোমাকে ওই জায়গাটা রাখতে হবে। বেশি না, ওই 3-4 আঙ্গুল জায়গা গ্যাপ দিয়ে তুমি করবে যখনই তুমি নতুন গ্রুপ স্টার্ট করবে। তখন যখনই শূন্যস্থান পূরণ বলবে তখন তুমি একই করবে, দাগ নাম্বার দেবে। মনে করো যে 1 মনে করো যে তোমার 2.16 এই কোশ্চেনটা শূন্যস্থান পূরণ দিয়েছে, তো কিচ্ছু না, মনে করো যে ওটা অ্যান্সার অন্য কিছু কিছু একটা হবে, তো তুমি ড্যাশ দিয়ে উপরে অ্যান্সারটা লিখে দেবে, শূন্যস্থান পূরণ। সেম ভাবে সত্য মিথ্যা দাগ নাম্বার দেবে, সত্য হবে না মিথ্যা হবে তুমি লিখে দেবে। এটা আমি শূন্যস্থান আর সত্য মিথ্যা এগুলোর ক্ষেত্রে বললাম। কিন্তু যেগুলো তোমার ভিএসএ কিউ কোশ্চেন হয়, ঠিক আছে, ভিএসএ কিউ কোশ্চেন গুলো কিন্তু তোমাকে পূর্ণ বাক্যে লিখতে হবে। মনে করো তোমার কাছে কোশ্চেন এসছে এসআই পদ্ধতিতে রোধের একক কি, তাহলে তুমি এভাবে লিখবে যে এসআই পদ্ধতিতে রোধের একক ওহম, তারপর ওহম সিম্বলটাকে ব্র্যাকেটে তুমি দেখিয়ে দিলে। ম্যাচিং কি করে করতে হয়, ম্যাচিং এ অনেকে একটা ভুল করে, কি করে এই কোশ্চেনটাকে টুকলো, ঠিক আছে, বাম স্তম্ভ ডাম স্তম্ভ এইভাবে লিখলো, পুরো টেবিল ফরম্যাটে করলো, করে ওরা এইভাবে লিখলো, একদম সেম ভাবে লিখেছে যেটা যেখানে আছে, তারপর এমনি করে ম্যাচ করা শুরু করে দেয়, এমনি করে ম্যাচ করা শুরু করে দেয়। এটা কিন্তু হবে না, এভাবে করবে না। কিভাবে করবে, দুটো প্রসেস বলছি, যেভাবে ইচ্ছা তুমি করতে পারো। একটা হচ্ছে তুমি টেবিল ফরম্যাটে রাখবে, রেখে তুমি এই দিকের গুলোকে, এই দিকে এবিসিডি যেগুলো থাকবে, বাম স্তম্ভটাকে তুমি যেমনি লেখা আছে কোশ্চেনে অমনি লিখবে। এইখানটা তুমি চেঞ্জ করবে, যেমনি মনে করো যে সুপার হ্যালোজেন, সুপার হ্যালোজেন কোনটা আমরা জানি, ফ্লুরিন হচ্ছে সুপার হ্যালোজেন, এটা অ্যান্সার। তাহলে আমি ফ্লুরিনটাকে এখানটা লিখবো, আমি এখানটাকে 4 নাম্বার দিয়ে এখানটা আমি ফ্লুরিন লিখবো। বুঝতে পেরেছো? ঠিক একই রকম ভাবে তোমাকে বাকিগুলোকে লিখতে হবে, এমনি করতে পারো। আরেকটা তুমি কি করতে পারো, তুমি ডাইরেক্ট এসব ছক মক তোমায় করতে হবে না, তুমি ডাইরেক্ট কোশ্চেন নাম্বার দেবে পয়েন্ট এ, ঠিক আছে, তারপর আমি অ্যারো দেবো, অ্যারো দেবো, তারপর কি করব, এইটা লিখে দেবো, ঠিক আছে, এটা হুবহু লিখে দেবো দাগ নম্বর সমেত, দাগ নম্বর 4 লিখবো, আর অ্যান্সার হবে ফ্লুরিন।
এইভাবে আমি ম্যাচিং গুলোকে লিখতে পারি। ঠিক সেম ভাবে 2.11.2, 2.11.3, 2.11.4। এবার অনেকের এই রিলেটেড একটা প্রবলেম হয়, আলোর ক্ষেত্রে আমাদের কিন্তু চিত্র অঙ্কন করতে। আচ্ছা, প্রথমে আমি একটা কথা বলি, চিত্র অঙ্কন কোথায় কোথায় করবে, কোথায় কোথায় করবে না। দেখো, ইতিহাস ভূগোলের কথা আমি বাদ দিচ্ছি, আমার ইতিহাস ভূগোলের ক্ষেত্রে আমি বলতে পারবো না, কিন্তু ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যদি প্রশ্নতে বলে দেওয়া না থাকে যে চিত্র অঙ্কন করতে, তাহলে কিন্তু তুমি চিত্র অঙ্কন করবে না। মানে মনে করো যে লুইস ডট চিত্র অঙ্কন করো, এমনি বলা থাকলে তখন তুমি লুইস ডট চিত্র অঙ্কন করতে পারো। কিন্তু তা বলে মনে করো যে তোমার কোনো অঙ্ক করছো, যেমনি আলোর কোনো অঙ্ক, এই যে আলোর একটা অঙ্ক আমি কিছুদিন আগে করিয়েছিলাম, এখানে আমি এই যে চিত্রটা অঙ্কন করেছি, ঠিক আছে, বায়ু মাধ্যম ঘন মাধ্যমে, এই চিত্রটা তুমি চাইলে বাদ দিতে পারো। এই চিত্রের কোনো কাজ নেই, কারণ আমার কোশ্চেনে বলা হয়নি যে তোমাকে চিত্র অঙ্কন করতে হবে। প্রশ্নে কোথাও বলা আছে? দেখো তুমি প্রশ্নটা পড়ো, প্রশ্নতে কোথাও বলা নেই যে আমার চিত্র অঙ্কন করতে হবে। তাই আমি ছবি আঁকবো না, ডাইরেক্ট অঙ্ক করবো। কোনো প্রশ্ন আমি করছি, মনে করো যে আলোক রশ্মির ডেফিনেশন চাইছে, তখন আমি ছবি আঁকবো না শুধু শুধু, ঠিক আছে, টাইম নষ্ট আমি করবো না। ছবি কখন আঁকবো? যদি আমাকে কোনো কিছু প্রতিষ্ঠা করতে বলে, মনে করো যে আমাকে বললো ওহমের সূত্র প্রতিষ্ঠা করো, তখন আমি ছবি এঁকে দেখাবো, কারণ তখন তো আমাকে ফর্মুলাটা যে V=IR, সেই ফর্মেটটা আমাকে তখন বার করতে হবে, তখন আমি ছবি এঁকে দেখাবো। তাছাড়া আমি অযথা ছবি আঁকবো না। মনে করো যে তোমাকে ওই চ্যুতিকোণ ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A, ওই প্রমাণটা তোমার পরীক্ষাতে এলো, তখন তোমাকে যে প্রিজমের ছবিটা, প্রিজমের মধ্যে আলোক রশ্মি কিভাবে আপতিত হচ্ছে, কিভাবে নির্গত হচ্ছে, সেটা তোমাকে দেখাতে হবে, তাই ওখানে তোমাকে ছবি আঁকতে হবে। তাছাড়া আমরা আর কোথাও ছবি আঁকবো না। কি বললাম? তাছাড়া আমরা আর কোথাও ছবি আঁকবো না, কোনো অঙ্কতেও না, কোনো কোশ্চেনে না। খালি প্রমাণ যদি থাকে, প্রমাণে যদি ছবি লাগে, সেক্ষেত্রে আমরা করব। রেখাচিত্র অঙ্কন অনেক পরীক্ষাতে পড়ে। এবার এই রেখাচিত্র, এখানে তো চিত্র অঙ্কন হবেই, কারণ তুমি বুঝতেই পারছো যে রেখাচিত্র অঙ্কন করতে আমাকে বলছে। এই ক্ষেত্রে তোমাকে কি কি উল্লেখ করতে হবে ভালো করে বুঝবে। আলোক রশ্মির কিন্তু দিক তোমাকে দেখাতে হবে। প্রথমেই আমি বলছি, আলোক রশ্মির কিন্তু এখানে যে অ্যারো গুলো কিন্তু তোমাকে অবশ্যই দেখাতে হবে। অনেকে হয়তো অ্যারো দিতে ভুলে গেল, তো সেটা কিন্তু ভুল হয়ে যাবে, কারণ অ্যারো না দিলে আলোক রশ্মির যে অভিমুখটা, সেটা আমরা বুঝতে পারবো না। মানে আলোক রশ্মিটা কোন দিকে যাচ্ছে, তুমি এটা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে অ্যারোটা দেওয়া আছে বলেই আমি বুঝতে পারছি আলোক রশ্মিটা বস্তুর থেকে উত্তল লেন্সের দিকে যাচ্ছে। যদি অ্যারোটা না দেওয়া থাকতো, কিংবা অ্যারোটা উল্টো করে দেওয়া আছে, এইভাবে কেউ অ্যারোটা ভুল করে দিয়ে দিয়েছে, তাহলে মিনিংটা উল্টো হয়ে গেল। আলোক রশ্মি উত্তল লেন্স থেকে বস্তুর দিকে যাচ্ছে হয়ে গেল। অ্যারো দিতে হবে মাস্ট, আর ঠিক মতো দিতে হবে। আলোক রশ্মির যে অভিমুখটা, সেটা তোমাকে ঠিক করে দেখাতে হবে, তাহলে তুমি মার্কস পাবে। আর এগুলো মেনশন করবে যে যেমনি F1 F2 এগুলো হয়েছে, নিচে লিখবে যে এইভাবে যে F1 F2 হয়েছে মুখ্য ফোকাস, M1 আর M2 হয়েছে একটা উত্তল লেন্স, ঠিক আছে। বস্তু কোনটা? বস্তু হয়েছে এইটা, এই যে PQ হলো একটা বস্তু। প্রতিবিম্ব কোনটা? P', Q', ওটা একটা প্রতিবিম্ব। এগুলো তুমি দেখিয়ে দেবে। যদি তোমাকে শুধুমাত্র রশ্মি চিত্র অঙ্কন করতে বলে, আর এবার যদি তোমাকে এটা বললো যে রশ্মি চিত্রের প্রকৃতি লেখো, প্রকৃতি বললে তাহলে তুমি ডাইরেক্ট প্রকৃতিটা লিখে দেবে, সদ্বিম্ব না সদ্বিম্ব অবশীর্ষ, না সদ্বিম্ব সমশীর্ষ, কিংবা বিবর্তিত, সেটা তুমি লিখে দেবে। আশা করছি এগুলো কি করে করতে হয় সেগুলো তোমরা জানো। এবার তোমাকে যদি বলা হয় যে বৈশিষ্ট্য লেখো, তখন কিন্তু তোমাকে এগুলো সব লিখতে হবে। প্রথমে এটা বৈশিষ্ট্য বলুক, কিংবা শুধু রশ্মি চিত্র অঙ্কন করতে বলুক, তোমাকে কিন্তু এই যে যেটা আমি দেখাচ্ছি মার্ক করে, এটা কিন্তু লিখতেই হবে। তোমাকে উল্লেখ করতে হবে যে কোনটা বস্তু, কোনটা প্রতিবিম্ব, এটা তোমাকে দেখাতে হবে। তোমাকে স্যারকে এটা বোঝাতে হবে যে তুমি জানো, জিনিসটা তুমি জানো যে এটা কি করে হচ্ছে। তারপর যদি বৈশিষ্ট্য বলে, বৈশিষ্ট্য তুমি লিখবে যে সিম্পল, বৈশিষ্ট্য বলতে কি, প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা তোমার লিখতে হবে, আর কিছু না। এই যে প্রতিবিম্ব এটা আছে এখানে, প্রতিবিম্বের বৈশিষ্ট্য, অবস্থান কোথায় আছে দেখো, এটা F2 আর এটা 2F2, এদের দুজনের মাঝে আছে, আমি সেটাই লিখেছি, F2 আর 2F2 এর মাঝে উল্টো দিকে বস্তুটা ছিল এইভাবে, প্রতিবিম্ব আছে নিচের দিকে উল্টো দিকে। প্রকৃতি তোমরা জানো যে প্রতিবিম্ব যদি উল্টো হয় তাহলে সদ্বিম্ব আর অবশিষ্ট হয়, ব্যাস। আর আকার কি, বস্তুটা যতটা ছিল, বস্তুর থেকে প্রতিবিম্বটা আকারটা ছোট, তাই বস্তুর থেকে ছোট, ব্যাস। এমনি দু তিনটে বৈশিষ্ট্য লিখে দেবে। এবার আমরা দেখবো অঙ্ক আমরা কি করে করব। অঙ্কেতে অনেকের প্রবলেম হয়, ফিজিক্যাল সায়েন্সের অঙ্কতে অনেকে ফর্মুলা মনে রাখতে পারে না, কিংবা অনেকে বলে যে দাদা আমি কি করে অ্যান্সার গুলো করব। অনেকে অ্যান্সার মেলে না, অনেকের ওই ফ্র্যাকশনে, ওই যে দশমিকে থাকে না, যে 1.5, ঠিক আছে, 2.35, এইভাবে যে
অ্যান্সার গুলো বেরোয়, ওগুলো নিয়ে চিন্তাতে থাকে যে এগুলো আমরা কি করে সলভ করব। তো প্রথমে তোমাদেরকে আমি একটা কথা বলি, ফিজিক্যাল সায়েন্সের অঙ্কেতে কিন্তু অ্যান্সার দেখে মার্কস দেওয়া হয় না। ওটা স্কুলে হতো, স্কুল পর্যন্ত তোমার এটা ছিল, মাধ্যমিকে কিন্তু পুরো উল্টো নিয়ম। তারপর ডেটা, ডেটা লেখার জন্য মানে কোনটা কি, ভিটা আমাকে কোশ্চেনে কত দেওয়া আছে, আর আমাকে কত দেওয়া আছে, কোনটা আমাকে বার করতে বলেছে। আর আরেকটা জিনিস, এই ফরম্যাটটা কিন্তু মাধ্যমিকের তোমাদের নেই, মানে মার্কস কিন্তু চেঞ্জ হতে পারে। ফর্মুলার জন্য হাফ নাম্বারও দিতে পারে, ক্যালকুলেশনের জন্য 1 নাম্বার দিতে পারে, ইউনিটের জন্য হাফ নাম্বার দিতে পারে, এটা হতে পারে। এটা আমি তোমাকে একটা এক্সাম্পল দেখালাম যে এই প্রসেসে তোমাকে অঙ্কগুলো করতে হবে, কিন্তু প্রসেসটা সেম, এইটা সেম, কিন্তু যে ফর্মুলা, ডেটা, ক্যালকুলেশন, ইউনিট লিখতেই হবে, এইভাবে তোমায় লিখতে হবে যে 5 ওহম রোধকে, রোধ আর সমান 5 ওহম। তারপর কি বলছে, 1.5 ভোল্ট তড়িৎচালক বল, তড়িৎচালক বল ই সমান 1.5 ভোল্ট। আর দেখো 2.5 ওহম অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, তাহলে অভ্যন্তরীণ রোধ আর স্মল আর সমান 2.5 ওহম। তারপর আমাকে কি বার করতে বলেছে, কোশ্চেনটা পর, বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা বার করতে বলেছে, আইটা বার করতে বলেছে। আমি এখানে লিখবো যে তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান কত, একটা জিজ্ঞাসা চিহ্ন। তারপর আমি ফর্মুলা বসাবো যে আই ইকুয়াল টু ই বাই আর প্লাস স্মল আর। তো এটা তো তুমি আর ভাঙতে পারবে না এটা, কারণ তোমার কাছে তো ক্যালকুলেটর নেই, তুমি এটা দশমিকে বার করতে পারবে না, তুমি ওটাকে অমনিই রেখে দেবে, তুমি ভগ্নাংশ আকারেই রেখে দেবে, তাহলেও তুমি মার্কস পাবে, খালি ইউনিটটা দেখবে। তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা ইউনিট কি, অ্যাম্পিয়ার, ইউনিট যেন তোমার ঠিক থাকে। লিখলে এটার জন্য তোমাকে হাফ দেওয়া হবে, ডেটা, ডেটাগুলো লিখেছো। ফর্মুলা লেখার জন্য তোমাকে হয়তো 1 নাম্বার দিতে পারে, হয়তো হাফ নাম্বারও থাকতে পারে, সেটা ওই অ্যান্সার শিট যেটা টিচারের কাছে যাবে, সেই অ্যান্সার শিটে মার্কসটা দেওয়া থাকে যে ওখানে কত নাম্বার দিতে বলা হয়েছে, একটা নির্দেশিকা যায়, সেই নির্দেশিকা অনুযায়ী তোমাকে মার্কস দেওয়া হয়, এইভাবে তোমাকে মার্কস দেওয়া হচ্ছে। যদি বেরিয়ে যায়, অ্যান্সারটাকে কি করবে, অ্যান্সারটাকে এইভাবে বক্স করে দেবে, যে অঙ্কের অ্যান্সারটা বেরোলো সেটা বক্স করে দেবে। তাহলে কি হবে, যে টিচার তোমার খাতা চেক করছেন তার ওটাই চোখে পড়বে প্রথমে, যদি ওটা ঠিক থাকে বা অ্যাটলিস্ট কাছাকাছি মানও থাকে, তো তুমি ফুল মার্কস পাবে, অত তোমার ক্যালকুলেশন চেক করা হবে না। অনেক সময় হয়, কারণ অনেক খাতা দেখতে হয়, তো প্রায় 100-150 খাতা দেখতে হয়, তো অত তো টাইম থাকে না, তো তখন কি করেন স্যার, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে একটু চেক করছেন, যদি তুমি ঠিক করে অ্যান্সার পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে লিখে থাকো, তখন তাড়াতাড়ি তোমার খাতাটাকে ছেড়ে দেয়। এবার অনেকের মনে হতে পারে যে রাসায়নিক গণনার ক্ষেত্রে আমরা কি করব। রাসায়নিক গণনাতে সবথেকে ইম্পর্টেন্ট হয়েছে রিঅ্যাকশন। রিঅ্যাকশনটাকে তোমাকে ঠিক করে লিখতে হবে, ঠিক করে ব্যালেন্স করতে হবে। রিঅ্যাকশন যদি তোমার ব্যালেন্স হয়ে গেছে, তুমি 1 নাম্বার এমনি পেয়ে গেলে। তারপর তুমি ওখান থেকে মোলার ভরগুলো কিংবা আণবিক গুরুত্বটাকে বলা হয়, আণবিক গুরুত্বগুলোকে তুমি বার করলে, দিয়ে তোমার যে গ্যাসের যে মানে কত গ্রাম জিঙ্ক প্রয়োজন, কত গ্রাম হাইড্রোজেন প্রয়োজন, এমনি কোশ্চেন থাকবে, এগুলোকে তুমি বার করতে পারবে। এবার আরেকটা জিনিস মনে রাখবে, গ্যাসের আচরণের ক্ষেত্রে এটা হয় যে তোমাকে যেটা ইউনিটে দেওয়া আছে সেই ইউনিটে তোমার কনভার্ট করে আনতে হবে। যেমনি দেখো এখানে প্রথমে দেওয়া আছে 0°C। এবার আমি গ্যাসের আচরণ যখন আমি অঙ্কগুলো করেছিলাম, আমি বলেছিলাম যে আমাদেরকে যখন আমরা অঙ্কটা করব, তখন আমাদেরকে ওই ডিগ্রি সেলসিয়াসকে আমাদেরকে কেলভিন স্কেলে কনভার্ট করতে হবে, তাপমাত্রাটাকে সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে কনভার্ট করতে হবে। যেমনি দেখো আমি এখানে করেছি, এইভাবে করলাম। অ্যান্সারটাও কিন্তু তাহলে আমার কিসে বেরোবে, অ্যান্সারটা তাহলে আমার কেলভিনে বেরোবে। এবার আমাকে কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে কিন্তু আমাকে ডিগ্রি সেলসিয়াসে আছে, ডিগ্রি সেলসিয়াসে, তাহলে আমি আবার ওটাকে কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করে লাস্টের দিকে কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করে দেবো অ্যান্সারটা। এটা আমাকে করতেই হবে, এটা মাস্ট। আর অর্গানিক কেমিস্ট্রিতে এবার আমরা দেখবো যে অর্গানিক কেমিস্ট্রিতে আইইউপিএসসি নেমিং এ তোমরা কি করবে। প্রথমে একটা কথা বলে রাখি, আইইউপিএসসি নেমিং তোমার কিন্তু অবশ্যই নাম্বারিংটা দেখাতে হবে। অনেক বইতে থাকে যে বিনা নাম্বারিং করে ডাইরেক্ট তোমাকে নামটা দেওয়া থাকে, কিভাবে নাম্বারিং করতে ওটা সেখানে দেখায় না। তো অনেক স্টুডেন্ট কি করে, ওটাকে ওইভাবে পরীক্ষাতেও করে দিয়ে চলে আসে, পরীক্ষাতে কিন্তু অমনি করবে না। আইইউপিএসসি নেমিং এর সময় কিন্তু অবশ্যই তোমাকে নাম্বারিং গুলোকে দেখাতে হবে, যে কত, যে কার্বনের পজিশনটা তোমাকে দেখাতে হবে, যে ওটা কত নম্বর কার্বন, 1 নাম্বার কার্বন না 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, এগুলো তোমাকে দেখাতে হবে। এবার নামকরণ করার সময় প্রথমে দেখা হয় যে নাম কটা কার্বন আছে, এখানে যেমনি দেখো এখানে 3টে কার্বন আছে, প্রোপ হলো। এবার আমরা দেখবো যে বন্ড গুলো, ঠিক আছে, সিঙ্গেল বন্ড আছে না ডাবল বন্ড আছে না ট্রিপল বন্ড আছে। এখানে দেখো এখানে হাইয়েস্ট কিন্তু ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের আমরা পজিশনটা দেখবো, 2 নাম্বার কার্বন আর 1 নাম্বার কার্বনের মাঝে আছে, কিন্তু কোন দিক থেকে কাছে হবে, কাছে হবে 1 নাম্বার থেকে, তাই প্রোপ 1 হলো। আর ইন, ইন কেন এলো, কারণ এখানে ডাবল বন্ড মানে কি, ডাবল বন্ড মানে হয়েছে অ্যালকিন, ওই কিন থেকে ওই ইনটা এসছে, তাহলে প্রোপ 1 ইন হয়ে গেল প্রোপিন। এবার প্রোপিনটা তোমরা না লিখলেও, তোমরা যদি শুধু এইটা করে আসো, তাও তোমাকে ফুল মার্কস দেওয়া হবে।
তাও তোমাকে 1 নাম্বার দেওয়া হবে, কোনো মার্কস কাটবে না, কোনো হাফ নাম্বার ধাম নাম্বার কিছু কাটবে না, তোমাকে মাস্ট কার্বনের নাম্বারিংটা দেখাতে হবে, কার্বনের পজিশনটা তোমাকে দেখাতে হবে, ব্যাস, তাহলে আর এখান থেকে আর কোনো নাম্বার কাটবে না। তোমরা যদি নাও জানো যে প্রোপ 1 ইন প্রোপিন হয়, তাও তো কোনো ব্যাপার না, প্রোপিন না লিখলেও চলবে, প্রোপ 1 ইন লিখে দিলেও তুমি মার্কস পেয়ে যাবে, তোমার কোনো অসুবিধা হবে না। আর এটাও মনে রাখবে যে কোনো গ্যাপ দেবে না, আর যদি ওয়ার্ডের মাঝে কোনো নাম্বার আসে তো এইভাবে হাইফেন দিয়ে দেবে, হাইফেন দিয়ে লিখবে, ব্যাস, এটাই আইইউপিএসসি নেমিং এর রুল। এইভাবে তুমি লিখলে আইইউপিএসসি নেমিং এ তোমার অসুবিধা হবে না। এবার আমরা অজৈব রসায়ন নিয়ে একটু বলছি। অজৈব রসায়নে অনেক তোমাকে রিয়াকশন, অনেক বিক্রিয়া তোমাকে পড়তে হয়, ঠিক আছে? কি করে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, কি করে এই হচ্ছে, বিক্রিয়া সহ লেখো, এরকম কোশ্চেন আসে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিক্রিয়া। দেখো তুমি এখানে এখানে একটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে বিক্রিয়া নিয়ে। বিক্রিয়া তোমাকে লিখতে বলুক, বিক্রিয়া তোমাকে লিখতে না বলুক, তোমাকে বিক্রিয়া কিন্তু লিখতে হবে। বিক্রিয়াতে মার্কস বেশি। এখানে অ্যান্সারের ফরম্যাট দেওয়া আছে যে অ্যান্সার এইভাবে লিখতে হবে। দেখো তুমি এক লাইন লিখেছে, এক লাইনের জন্য 1 নাম্বার আছে, আর বিক্রিয়ার জন্যই কিন্তু 1+1 করে 2 নাম্বার আছে 3 নাম্বারের কোশ্চেনে। তো তোমাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে কাকে দিতে হবে? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু বিক্রিয়াকে দিতে হবে। থিওরিটা তুমি কম লেখো, থিওরি তোমাকে বেশি মুখস্থ করার দরকার নেই, কম তুমি বানি বানি লিখে দাও যে এই উৎপন্ন হবে, তাও তুমি মার্কস পেয়ে যাবে। খালি বিক্রিয়াগুলোকে লিখতে হবে আর ঠিক করে লিখতে হবে, ঠিক আছে? যেমনি দেখো আমি একটা দেখাচ্ছি। মনে করছো তো যে তোমাকে এই প্রথম কোশ্চেনটা দিয়েছে যে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্য দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কি ঘটবে, এরকম কোন একটা কোশ্চেন। তুমি কি করবে? তুমি এমনি সিম্পল লিখবে যে যে হলুদ বর্ণের ফ্লেরিক ক্লোরাইডে জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে বা অ্যামোনিয়া গ্যাস চালনা করলে লালচে বাদামি বর্ণের ফেরিক হাইড্রোক্সাইড যে এই যে সংকেত অধক্ষিপ্ত হয়। তারপর তুমি কি করবে? তারপর তুমি রিয়াকশনটাকে লিখবে। পার্থক্য ম্যাচিং এর ক্ষেত্রে কম্পালসারি নেই, কিন্তু পার্থক্য সবসময় টেবিল ফরম্যাটে দেখাতে হবে। তুমি একটা কাজ করতে পারো যে তোমার যদি মনে হয় খটকা লাগে যে না 2 নম্বর পার্থক্য একটা যদি ভুল হয়ে যায় তাহলে তো আমার 1 নাম্বার চলে যাবে, তাই তুমি আরেকটা পার্থক্য লিখতে আসতে পারো। পরীক্ষার সময় এটা তুমি মনে রাখবে, পাস করার জন্য বলে না, যারা একটু বেশি পেতে চাও তাদেরকেও আমি বলছি, অ্যান্সার ছেড়ে আসবে না, প্রশ্ন ছেড়ে আসবে না, প্রশ্ন ছাড়বে না, তুমি যেটুকু জানো সেটুকু তুমি লেখো। তুমি পারছো না, একটু বানিয়ে লেখার চেষ্টা করো, ওই ডিটেলসে, ওই কনসেপ্ট, এই না যে তোমাকে বলছে যে ওহমের সূত্র তুমি লিখে চলে আসছো জুলের সূত্র, এইরকম না। তুমি ওহমের সূত্রের মধ্যেই ওই ফরম্যাটটা মনে করার চেষ্টা করো, ফর্মুলাটা মনে করার চেষ্টা করো। এবার এই ফর্মুলার মধ্যে যেটা তোমার হতে পারে, যা নলেজ তোমার হতে পারে, তুমি সেটাকে বানিয়ে লেখার চেষ্টা করো। এই ভিডিওটা দেখার পর ফিজিক্যাল সায়েন্সে অ্যান্সার নিয়ে অতটা প্রবলেম হবে না, কারণ আমি ভালো করে বলে দিয়েছি যা যা তোমার জানার কথা, যতটা তোমার লেখার কথা, কতটা লিখতে হবে, কিভাবে লিখতে হবে, আমি সব বলে দিলাম। ফিজিক্যাল সায়েন্সে পাস কি করে করতে হবে তার অলরেডি আমি একটা ভিডিও অনেক আগেই বানিয়ে রেখেছি। যদি তোমরা এখনো যারা না দেখে থাকো, আমি একবার বলবো যে প্লিজ একবার ভিডিওটা দেখে নাও, এখানে ক্লিক করলে ভিডিওটা পেয়ে যাবে। আর ফিজিক্যাল সায়েন্সের যত ধরনের অঙ্ক আছে, রাসায়নিক গণনা, আলো, চলতড়িৎ, গ্যাসের আচরণ, এই 4টে চ্যাপ্টারের অঙ্ক কিন্তু আমি ওয়ান শট করে দিয়েছি, তার প্লেলিস্ট তুমি উপরে পেয়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানে রাখছি।